দুই টিমের আসলে পরিসংখ্যানটা সমীকরণটা ম্যাচ ফ্যাক্টসের যে আমাদের কার্ডটা আছে, হাবিব ভাই এই জায়গাটাতে ডেফিনেটলি একটা দল হারতে পারে, একটা দল জিততে পারে, আমার কোনো সমস্যার জায়গা এখানে নাই। বাট মানে 65% 35% সেইটাও হতে পারে। কিন্তু আপনি যখন এই টোটাল শটসের জায়গাটা আর্জেন্টিনার মতো টিম 2টা শট নিবে, স্পেন 20টা শট নিতেই পারে, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। এই 2টা শট নেওয়া এটা কি আসলে ইন্টেনশনাল প্লে আর্জেন্টিনার, নাকি আসলে পেরে ওঠা নেই? এই জিনিসটাই স্কালোনিকে আসলে কাঁদাইছে, কারণ ওনার প্ল্যানই ছিল এটা যে আমরা হচ্ছে অ্যাগ্রেসিভ উইনের জন্য যাব না, আমরা হচ্ছে গিয়ে পেনাল্টি শুট আউটের জন্য যাব। এটা একবারে শুরু থেকে ক্লিয়ার এবং স্পষ্ট ভিজিবল প্ল্যান মনে হয়েছে। তা না হলে স্পেন যদি 20টা শট নিতে পারে, আর্জেন্টিনা 12টা শট নিতে পারে। স্পেনের 20টা শটে একটা গোল হওয়ার পসিবিলিটি থাকে, আর্জেন্টিনার 12 শটে আসলে 2-3টা গোল হওয়ার পসিবিলিটি থাকে, কারণ আর্জেন্টিনা হচ্ছে অ্যাটাকিং ফুটবলে লিথাল, ফিনিশিং এর দিক থেকে লিথাল। স্পেনের ওই লিথাল ধরেন এই গোল হওয়ার আগ পর্যন্ত এমিলিয়ানো মার্টিনেজ সেভের দিক থেকে বেশ কমফোর্টেবল ছিল। আপনার কাছে এমন কোন শট মনে হয়েছে যেটা একেবারে অকওয়ার্ড এবং আউট অফ দ্য বক্স সেভ, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড সেভ তাকে করতে হয়েছে? স্পেন ক্লিয়ার অ্যাটাকিং পসিবিলিটি নিয়ে তো আসছে, কিন্তু শট নেয়ার যেই ব্যাপারটা সেটা পারে না। আবার স্পেনের এমন এক প্লেয়ার আসলে এমন শট নিছে যেই প্লেয়ার সবসময় ওই বাজে শটগুলোই মারে আর কি, বুঝছেন? মানে তার দিক থেকে আসলে এই শটটা আসতে পারে, এটা একটু মানে ইয়া হয়ে গেছে। আর্জেন্টিনা ওই জায়গাগুলোতে ভাবছে যে স্পেনের ফিনিশিং তো একটু দুর্বল আছে, আমরা এমিকে ট্রাস্ট করি আর ডিফেন্স লাইনে আমরা একটু সলিড থাকার চেষ্টা করি, তাহলে আমরা ম্যাচটা 120 মিনিটে টেনে নিয়ে যাব। এক্সট্রা টাইমের শেষ দিকে একটু প্রেসার দিব, ম্যাচ বেরোলে তো বেরোলো, তা নাহলে আমরা ট্রাইব্রেকারও হ্যাপি থাকবো। আমরা ওভার অ্যাটাক করবো না, স্পেনকে আসলে স্পেনের মতো খেলতে দিব না, আমরা একটু ডাটি খেলবো, একটু ফিজিক্যাল খেলবো, একটু মারামারি করবো। এই টাইপের ফুটবলের তো একটা রকম থাকে আসলে। ফুটবল খেলা ছাড়া বাকি যা কিছু করা দরকার সেটা করতেই আসলে মাঠে না। এই জন্যই আসলে রিগ্রেটের জায়গাটা বেশি। এখন ফুটবল খেলাইতে হলে আপনার স্ট্রেংথ লাগবে, ইউথ লাগবে। স্পেনের সাথে আপনার টেক্কা দিতে হলে কোনোদিন আপনার মাঠে ডিপল পারাদেস চলবে না। ইফ আই এম দ্য কোচ, আমি জীবনও ডিপল পারাদেসকে শেষ 10 মিনিটে মারামারির জন্য নামাবো, অর্থাৎ আমার লিড হয়ে গেছে, এখন আমি একটু মারামারি করতে হবে, যাও মারামারি করে আসো। কিন্তু ধরেন আমার কাছে যদি সেটআপ থাকে, শুরুতে দেখেন ভ্যালেন্টিন বার্কো ওয়ার্ল্ড কাপ শুরুর আগে 2টা ফ্রেন্ডলি খেলছে, এর মধ্যে একটা গোলও আছে এবং হি ওয়াজ ডিসেন্ট থ্রু দ্যাট চ্যানেল, যে চ্যানেলে মিডফিল্ডে সে অপারেট করেছে। এবং প্যালাসিওসকে ওয়ার্ল্ড কাপের মাঝে একটা ম্যাচে ফুলব্যাকে ট্রাই করানো হয়েছে, হি ওয়াজ বেটার এন্ড ডিসেন্ট দেন মলিনা এন্ড মন্টিয়েল এজ এ মিডফিল্ডার, বাট মেকশিফট মানুষ ধরেন এই যে এই ওয়ার্ল্ড কাপে স্পেনের অনেক মেকশিফট রোল আছে, বায়নাকে উইংয়ে ট্রাই করা হয়েছে, হি ইজ নট এ উইঙ্গার। তো এই ধরনের মেকশিফট ইন্টেলিজেন্ট কোচরাই নিয়ে থাকেন যে হ্যাঁ আমার এখানে কাজ করার জায়গা আছে, আমার এখানে সিচুয়েশন আছে, আমার এই জায়গায় সিচুয়েশনাল প্লেয়ার বানাইতে হবে, আমার স্কোয়াডের মধ্যে এরা আছে। ধরুন কাপালদোকে নিয়ে তিনি অনেক দিন কনফিউজ ছিলেন কি তিনি কাপালদোকে নেবেন নাকি মন্টিয়েল মলিনা থেকে একজনকে বাদ দিবেন, কিন্তু উনি ওই যে পুরনো প্লেয়ারের মায়া যে এরা আমাকে ওয়ার্ল্ড কাপ দেবে ওইটা ছাড়তে পারেনি। কিন্তু মলিনা এই ওয়ার্ল্ড কাপে আসলে মানে ওই পারফরমেন্সটা তো দিতে পারে না, ডিফেন্ডিং এর সব বেসিক মিস্টেক যা কিছু, এই যে নিকো উইলিয়ামস ইনসাইড ক্রস করেছেন, এই ধরনের এরিয়াল ডুয়েলে ডিফেন্ডাররা বডি টু বডি চ্যালেঞ্জে প্লেয়াররা বাইর করে দেয়, মানে মাঠেও রাখে না, বাইর করে দেয়। সে নিকো উইলিয়ামসে ওই হেডটা লিটারালি দিতে দিছে, তাহলে আপনার বুঝতে হবে যে মেন্টালি গেমে নাই। তো যেসব প্লেয়ার মেন্টালি আউট, তো ওই সমস্ত প্লেয়ার আসলে আপনার স্কোয়াডে দিবেন, আবার চিন্তা করবেন যে ঠিক আছে আমি 90 মিনিট ডিফেন্ড করবো। আর্জেন্টিনা তো ইতালি না, ইতালি 90 মিনিট ফোকাস ঠিক রেখে ডিফেন্ড করে যেতে পারে, বলে ডিফেন্ড করে যেতে পারে, আপনি ইতালিকে ছিটতেই পারবেন না, এতটাই দুর্ভেদ্য আর কি। জিদান পারে নাই, আর বাকি কথা কি বলবো। তো এই জায়গায় স্পেন না অন্য যে কোনো দলের আসলে এই ওয়ার্ল্ড কাপের একটাই লক্ষ্য ছিল, লিওনেল মেসিকে যতটুকু সম্ভব বল থেকে দূরে রাখা। আর্জেন্টিনা মিডফিল্ড কোন দিন এক্সপোজ হয়েছিল জানেন? কোন দিন? মিশর ম্যাচে সালা থ্রু দ্য চ্যানেল 2 থেকে 3 বার এমন বল ক্যারি করে নিয়ে গেছে। আসলে ওই দিনই মানে ধরেন যদি কোনো ডিসেন্ট কোচ বা মডার্ন ফুটবলের কোনো মানে কোচিং মাইন্ড এরকম ওই দিনই ডিসাইড করে ফেলতো না আমার এই মিডফিল্ডটা চলবে না, আই হ্যাভ টু মানে অ্যাডজাস্ট হেয়ার। তো এইখানে অ্যাডজাস্ট করার মতো আপনার প্লেয়ার অপশনকে নিকো পাজ, তারপরে হচ্ছে মানে ওই যে বার্কো এবং মানে এক্সিস্টিং অপশন, ইভেন ইফ প্যালাসিওস সলিড গাই, লেভারকুসেনের এক সময়ের প্রজেক্ট লিডার অ্যাকচুয়ালি। সো আপনি ম্যাকালিস্টার, এনজো এবং ইয়ার সাথে প্যালাসিওসও আপনি রাখতে পারতেন সত্যি বলতে।
তো ওইটা তিনি করেন নাই, এবং বার্কো ছিল ইয়াং ফ্রেশ এনার্জি, এবং বার্কো কিন্তু ফুলব্যাকে খেলছে তার আগের সিজনটা মার্সেইতে, এবং দুর্দান্ত খেলছে। এই কারণেই সে চেলসিতে আসলে ডাক পেয়েছে। কিন্তু আপনি ট্রেডিশনাল 4-4-2 থেকে অ্যাডজাস্টেবল কোনো ফরমেশনই দাঁড় করে দিতে পারলেন না। আপনি ওখানেই স্টিক থাকলেন, ওকে আপনার মিডফিল্ড ডাইনামিক্স লাগবে, 4-4-2-তে থাকবেন। কিন্তু আপনি দেখলেন এই ওয়ার্ল্ড কাপে মেসি যতবার উইংয়ে গেছে ততবার আর্জেন্টিনার গোল চান্স বাড়ছে। So আপনি কি মেসিকে উইংয়ে রেখে নিকো পাসকে নাম্বার 10 খেলাতেই পারেন অ্যাটাকিং? যেই কাজটা ওলিসে করছে এই কাজটাকে নাম্বার 10 হিসেবে নিকো পাস করতে পারবে না? যেই ছেলেটা কোমোর মতো টিমকে, সেকেন্ড ডিভিশন থেকে উঠে আসা কোমোর মতো টিমকে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করাইতে পারে, সে কেন নাম্বার 10 খেলতে পারবে না? মেসির সাথে তার পজিশনাল ইন্টারচেঞ্জেরও তো একটা ট্যাকটিক্যাল ফ্লুইডিটি পাওয়া যেত, কারণ মেসি রাইটে চেপে গেলে নিকোপাস রাইট উইঙ্গার হইতে পারতো, মেসি সেন্টারে আসলে নিকোপাস উইঙ্গার, আবার মেসি উইংয়ে গেলে নিকোপাস নাম্বার 10। এই জায়গায় একটা সলিডিটি, তাহলে আলভারেজ পিছনে একটা সাপ্লাই গ্রাউন্ড পেয়ে যেত, যে ঠিক আছে আমার হয় মেসির থেকে আসতেছে বল, নাইলে নিকোপাস থেকে আসতেছে, দুজনই লাইন ব্রেকার, দুজনই ড্রিবলার। এবার আপনি অপোজিট উইঙ্গে নিকো গঞ্জালেসরাও খেলাইতে পারেন, সে তাইলে আপনার ডিফেন্সের সলিডিটিটাও দিতেছে, আবার রানটাও অফার করতেছে। তাহলে আপনার মনে করেন যে টোটাল স্ট্রাকচারটা অনেক অ্যাটাকিং মাইন্ডসেটের স্ট্রাকচার হয়ে যেত। আর অ্যাটাকিং স্ট্রাকচার হইলে মেসি সহ অ্যাটাকিং ফুটবল খেললে ম্যাচ বাইর করতে তো ফার্স্ট হাফ লাগে।